জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের স্বাগত জানানোর পাশাপাশি বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের শুভেচ্ছা জানিয়ে মিছিল হয়েছে, তবে এনসিপি নেতাদের প্রতি ক্ষোভ ঝেড়েছে আরেক পক্ষ। এমনকি দলটির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এনসিপি বলেছে এতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে পৌঁছানোর পর জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সঙ্গে ডক্টর ইউনূসের পক্ষেও স্লোগান দেন তারা। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও পাল্টা মিছিল করতে শুরু করেন। তারা ডক্টর ইউনূস ও এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ফলে এক পর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একই সঙ্গে বিমানবন্দর থেকে বের হওয়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও আরেক নেতা তাসনিম জারার প্রতি ক্ষোভ প্রদর্শন ও হামলা চালানো হয়। আক্তারের উপর হামলার ঘটনাও ঘটে। তবে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতারা তাদের সেখান থেকে বের হয়ে যেতে সহায়তা করেন। পরে এনসিপির নেতাকর্মীরা একত্র হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। পরে পুলিশ আক্তারের উপর হামলাকারী স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির সময় অবশ্য সফর সঙ্গী জামায়াতের দুই নেতা তাদের সঙ্গে বিমানবন্দর থেকে বের হননি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘটনার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। তাদের উচিত ছিল এর আগে আরও অনেক প্রিকশন নেওয়া, এবং এখানে আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। এদিকে দুই নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আর মঙ্গলবার দুপুরে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিউ ইয়র্কে হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে। সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের ইন্ধনে, তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে। বিএনপি ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করলে তাদেরও জনগণ রুখে দেবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ প্রশ্নে, মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্টে বলেছেন, নিউ ইয়র্কের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য অনুশোচিত নয়। বিএনপির অন্য নেতারাও এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। পতিত সরকারের দল আওয়ামী লীগ তারা দেশে তো ঢুকতে পারে না, কিন্তু বিদেশে সন্ত্রাস করার জন্য তারা বহির্বিশ্বকে বেছে নিয়েছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের কোনো পরোয়া নাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নিউ ইয়র্ক সফরের প্রথম দিন কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশ্বকে বদলাতে তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। কাল জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কে। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক এক বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর ইউনূস। এ সময় তিনি বিশ্বকে বদলে দিতে দারিদ্র্য, বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ মুক্ত বা 3-0 বিশ্ব গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান। এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। 2 মাস আগে নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। দিদারুলের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই পুলিশ কর্মকর্তার প্রতি সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন তিনি।
বুধবার জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ভাষণ দেবেন 26 সেপ্টেম্বর। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। নিবন্ধন পাওয়ার পর দলটিকে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রতীক নিতে হবে। মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 28 সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। লাল হোক বা সাদা, চাই শাপলা প্রতীকী। এতদিন এমনই দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচন কমিশনের 115টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। তাই নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে হবে এনসিপিকে। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এই অবস্থান তুলে ধরেন সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো, এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তিনি জানান, চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে নতুন কয়েকটি রাজনৈতিক দল। কমিশনের সই হওয়ার পরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে, সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আগামী 28 সেপ্টেম্বর থেকে নাগরিক সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক সপ্তাহের মধ্যে অন্তত 200 আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। ডিবিসি নিউজকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তবে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতার জন্য কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেয়নি বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমন ঘোষণা আছেই। অনেকের বিরোধিতা বা আন্দোলনের হুমকিতে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেই দ্ব্যর্থহীন অন্তর্বর্তীকালীন সরকার। এমন বাস্তবতায় এবারের নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন বিএনপি অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। তবে এরই মধ্যে নানা দিকে আলোচনা হচ্ছে, দলটি তাদের এবং সমমনা দলের নেতাদের সম্ভাব্য প্রার্থিতার গ্রিন সিগন্যাল দিয়েছে। তবে ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত 200 প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কয়েকটি জরিপ করেছেন, সেই জরিপের মাধ্যমে যোগ্যতম প্রার্থী নাম উপরে চলে এসেছে এবং তিনি জাতীয় স্থায়ী কমিটির সাথে আলাপ করে সে মনোনয়নকে চূড়ান্ত করছেন। উদ্যোগ নিয়েছি 200 অন্তত এক সপ্তাহের মধ্যে 200 আসনে যাতে আমরা প্রার্থী স্থির করতে পারি। অবশ্য গেল কিছুদিন ধরে প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে যে প্রচারণা রয়েছে সেটি উড়িয়ে দিয়েছেন দলের আরেক নেতা রিজভী আহমেদ। দলের নির্ধারিত যে প্রক্রিয়া, যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, খবরগুলো মন গড়া। প্রকাশিত কোনো মন গড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যদিকে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পিআর পদ্ধতির ধোঁয়া তুলে দেশে অস্থিতিশীলতা তৈরির পায়তারা চলছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চূড়ান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। পতিত ফ্যাসিস্টদের চোরাকুত্তা হামলা মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকলে মিলে একযোগে কাজ করে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পেছালো 3 দিন। 12ই অক্টোবরের পরিবর্তে ভোট হবে 15ই অক্টোবর। বিকেলে চাকসু নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। এছাড়া প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বুধবার বিকেল 3:30 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এদিকে দুপুরে নির্বাচনী আচরণ বিধি সহ সামগ্রিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে জানানো হয়, চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে কোনো ব্যানার ও ফেস্টুন না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া স্বচ্ছ
ব্যালট বাক্সের আশ্বাস দিয়েছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার। অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আলাদা বাস অথবা শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধির আবেদন জানান। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বারো, 13, 14, 15, 16, 17, 18 রবিবার থেকে এই শনিবার পর্যন্ত সকল বিভাগ এবং ইনস্টিটিউটের পরীক্ষাগুলো বন্ধ রাখা হবে। তবে ক্লাস চলবে। আগামীকালকে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে। ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি নিয়ে তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গড়িমসি করছে, এমন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। দুপুরে উপাচার্যের সঙ্গে দেখা করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। এ সময় তার সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে পরাজিত ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের। পরে আবিদ গণমাধ্যমের কাছে বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে সেটিও আমলে নেয়নি কমিশন। বলেন, এই ব্যালট পেপার কে ছাপিয়েছে তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেসিফিক সমস্যা, প্রথমত হচ্ছে ব্যালট পেপার যে হচ্ছে গাউসুল আজম মার্কেটে পাওয়া গেছে, এইটার কোনো উত্তর আসলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে অনেক অসঙ্গতি আসলেও আমরা ইনস্ট্যান্ট কোনো আন্দোলন সংগ্রামে যাইনি। যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো ভিসি মহোদয় এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আকারে দিয়েছি। দলান্ধ রাজনীতি, নৈতিক বিভাজন, অস্থিরতা ও নানা কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতার ফাইনালে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা ও কাজ করা প্রয়োজন। এ সময় জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ডাকসুর ভিপি আবু সাদিক কাইয়ুম অভিযোগ করেন, বিপ্লব পরবর্তী প্রত্যাশার কিছুই পূরণ হয়নি। একই সাথে তিনি একটি জাতি হিসেবে গড়ে উঠতে ঐক্যমতের ভিত্তিতে রাজনীতির উপর গুরুত্ব আরোপ করেন। পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তৃতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে প্রশাসনিক ভবনের পাশে লিচু গাছতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক কর্মকর্তারা বলেন, উপাচার্যকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। জরুরি সেবা কার্যক্রম ছাড়া একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। চিহ্নিত সন্ত্রাসী শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার নেওয়া হবে, তাকে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেই শিক্ষার্থীরা যদি এই আসন্ন যে রাষ্ট্র নির্বাচন, সেই নির্বাচনে তারা যদি প্রাপ্তি হয়ে থাকে তাদের অযোগ্য ঘোষণা করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত, দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে এনসিপি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জানাবেন এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জি সাথী, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগ জাদুঘরের সামনে। এখানে কিন্তু বিকাল 4টায় যে এনসিপির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু 5টা বাজে করা হয়েছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ নিউ ইয়র্কে যে এনসিপির সদস্য সচিব যে আক্তার হোসেনের সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার প্রতিবাদেই কিন্তু এখানে এনসিপির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তি এবং একই সাথে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু জড়িত হয়েছে এবং এনসিপির যে তাদের যে দাবি যে আসলে তাদের বিরুদ্ধে যে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে তার জন্য যে তার প্রতিবাদ কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন এবং একই সাথে তারা কিন্তু তাদের যে নির্দেশনা, তাদের যে হুঁশিয়ারি সেটি কিন্তু তারা দিচ্ছেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে আপনারা যে
কিছুক্ষণ আগে থেকেই কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এই বিক্ষোভ থেকে তারা যে আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগ সংগঠনকে তারা কড়া হুঁশিয়ারি এ ধরনের মন্তব্য কিন্তু তারা করছে এবং একই সাথে কিন্তু বর্তমানের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারকে নিয়েও তারা কথা বলছেন যে সরকারের সাথে এনসিপির নেতারা নিউ ইয়র্কে গিয়েছেন তারা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, একই সাথে দেশেরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সব কিছু মিলিয়ে এনসিপির নেতাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু হচ্ছে। একে একে তাদের বিভিন্ন ওয়ার্ডেরও নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হচ্ছেন, এটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। সর্বশেষ যদি বলি যে নিউ ইয়র্কে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেনের সাথে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু জাদুঘরের সামনে আজকে তারা বিক্ষোভ সমাবেশ করছে। এখান থেকে আরও কড়া হুঁশিয়ারি তারা দিচ্ছেন কিন্তু। সাথে এই ছিল বিক্ষোভের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 23, রংপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মিঠাপুকুর নিয়েই গঠিত রংপুর 5 আসন। মৌলিক সেবা বঞ্চিত এই উপজেলার মানুষ নানা সমস্যায় জর্জরিত আছে, উন্নয়ন বঞ্চনার অভিযোগ। আজ সারাদিনই আছি রংপুর 5 আসনে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন বিএনপি নেতা, কথা বলবো তাদের সাথে। প্রথমেই কথা বলতে চাই বিএনপির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুর রহমান রানার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো ঘনিয়ে এসেছে। এই আসনটিতে বিগত 12টি নির্বাচনের মাত্র একটি নির্বাচনে বিএনপি এখানে জয়লাভ করেছিল। এবারও মনোনয়ন পাওয়ার দৌড়ে আপনি তৎপরতা চালাচ্ছেন, কতটুকু প্রস্তুত করেছেন এই আসনকে আপনার দলের জন্য? ধন্যবাদ। আমরা আসলে মিঠাপুকুর উপজেলার 17টা ইউনিয়ন, এটা সেকেন্ড লার্জেস্ট উপজেলা বাংলাদেশের মধ্যে। আমরা 17টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে আমরা চষে বেরিয়েছি একটা সাংগঠনিক ভিত্তি তৈরি করার জন্য। এবং আমরা মনে করি যে দীর্ঘদিন এখানে ধানের শীষ বঞ্চিত মানুষ, তারা ধানের শীষ পেতে চায়, ধানের শীষের গণজোয়ারের তারা ভাসতে চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যে মানুষের পালস পেয়েছি, মানুষের যে আকাঙ্ক্ষা পেয়েছি পরবর্তী 5 তারিখ পরবর্তী যে তারুণ্য নির্ভর যে রাজনীতি, সেখানে মানুষ বিএনপির দিকে ঝুঁকেছে। আমরা আশা করি এখানে যদি সঠিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়, এই আসনটি আমরা খালেদা জিয়ার হাতে এবং জাতীয়তাবাদী দলের হাতে আমরা তুলে দিতে পারবো। এই আসরে মনোনয়ন পাওয়ার দৌড়ে আপনি এগিয়ে, আপনিও তৎপর রয়েছেন। কেন দল অন্য প্রার্থীকে বাদ দিয়ে আপনাকে মনোনীত করবে? আমি জাতীয়তাবাদী দলের একজন দীর্ঘ মেয়াদের, আমি ছাত্র দল থেকে আমি উঠে এসেছি। আমি দীর্ঘ 35 বছর জাতীয়তাবাদের রাজনীতি করি। আমি 1998 সালে মিঠাপুকুর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ছিলাম, আজকে 26 বছর আগে। আমি মনোনয়ন পেতে চাই দলের কাছ থেকে। দল যদি আমাকে মনোনীত করে এবং আমার হাতে যদি ধানের শীষ দেয়, এই কারণে আমি মনে করি যে আমরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, আমরা ঝুঁকি নিয়েছি। যতগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের এখানে মামলা হয়েছে, সে মামলা খেয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমি 2টো মামলার 1 নম্বর আসামি, তাদের টার্গেটে আমি ছিলাম। তো এই কারণেই আমি সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আমি বুঝি। 17টা ইউনিয়নের মানুষ মিঠাপুকুরে যে মিঠাপুকুর বিনির্মাণ করতে চায়, শিক্ষিত, মার্জিত, সন্ত্রাস মুক্ত, এরকম একটা বিএনপি। জনগণের আকাঙ্ক্ষিত মিঠাপুকুর বিনির্মাণ এবং দলের প্রতি আপনার ত্যাগের কারণেই আপনি মনোনয়ন প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ। এবার একটু আমরা কথা বলতে চাই AKM রুহুল্লাহ জুয়েল। একটু আপনার কাছে জানি, আপনি স্বেচ্ছাসেবক দলের সাবেক উপজেলার সভাপতি ছিলেন, এবার আপনি মনোনয়ন চাচ্ছেন। এই আসন থেকে তো 4-5 জন মনোনয়ন চায়, আপনি কেন নিজেকে যোগ্য মনে করেন? আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের আদর্শে লালন করি, ছাত্র জীবনে ছাত্র দল করেছি এবং ছাত্র দলের তৃণমূল থেকে বেড়ে উঠেছি। জাতীয়তাবাদী ছাত্র দলের উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেছি, স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি এবং এই জুলাই আন্দোলন জুড়ে মিঠাপুকুরের যে
জেনারেশন জি যেটাকে আমরা বলি, তাদের সঙ্গে থেকেই এই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম এবং বিএনপির এই 17 বছরের জুলুম নির্যাতনের রাজপথে যত আন্দোলন সংগ্রাম আছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে উপস্থিত ছিলাম এবং দলের নেতাকর্মীদের আপদে বিপদে তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে এবং মিঠাপুকুরের আমি 14 সালে একটি নির্বাচন করেছিলাম উপজেলা পরিষদ নির্বাচনে, সেই নির্বাচন আমি করেছি, একটি নির্বাচনের আমার অভিজ্ঞতা রয়েছে। আমি দলের কাছে এই কারণে অতীত অভিজ্ঞতা এবং আপনার যে ত্যাগ তিতিক্ষা এই কারণে প্রত্যাশা করেন। আমি আরেকটি বিষয় জানতে চাই, এই মিঠাপুকুরে আমরা দেখেছি 2014 সালে সরকারের বিরুদ্ধে, তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামাত তাদের শক্তি প্রদর্শন করেছিল। জামাতই আসলে শক্তিশালী, তো জামাতকে আপনারা এবার ভোটের মাঠে কিভাবে মোকাবেলা করবেন? আসলে 14 সালের আন্দোলনটি শুধু জামাতই করে নেই, তো দৃশ্যমান হয়েছে জামাত ইসলামী, কিন্তু তখন 4 দলীয় জোট ছিল এবং জোট সঙ্গী হিসেবে সেই আন্দোলনে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। শুধুমাত্র জামাতের তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে। ভোটের মাঠে তাদের ফ্যাক্টর মনে করেন কিনা? ভোটের ব্যাপারে জনগণের কাছে তাদের খুব বেশি এই 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে জামাতের বিভিন্ন অপকর্মের কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং আমরা মনে করি মিঠাপুকুরের মানুষ সচেতন, মিঠাপুকুরের যুব সমাজ 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তারা জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে, এই কারণে আপনাদেরকে ভোট দিবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস এরপর সন্ধ্যা 7টার খবরে যুক্ত হবে মিঠাপুকুর উপজেলা বিএনপির সাথে, জানবে এই আসনে বিএনপির অন্তঃকুণ্ডল রয়েছে কিনা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কতটুকু প্রস্তুতি রাখছে তারা। থাকুন CSRM-DBC ইলেকশন এক্সপ্রেসের সাথে। শেখ হাসিনা ও হাসানুল হক এনুর ফোনালাপ AI প্রযুক্তি দিয়ে তৈরি কিনা সেই প্রশ্ন তুলেছে আসামিপক্ষ। ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের 50তম সাক্ষীর জেরায় এ প্রশ্ন তুলেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষের সাক্ষী সিআইডির ফরেনসিক এক্সপার্ট শাহেদ জোবায়ের জানান, প্রযুক্তি পরীক্ষায় সেই কথোপকথনের সত্যতার প্রমাণ মিলেছে। এছাড়া 24-এর 17 জুলাই সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশের অডিও ট্রাইব্যুনালে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। জুলাই আগস্টে ছাত্র জনতার উত্তাল বিক্ষোভে প্রকম্পিত হয় সারা দেশ। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্দেশনা দেন তা উঠে আসে সম্প্রতি ভাইরাল হওয়া এক ফোনালাপে। মঙ্গলবার ওই ফোনালাপের বিষয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক এক্সপার্ট শাহেদ জোবায়ের। পরে বিষয়ে আসামিপক্ষের অভিযোগ ও রাষ্ট্রপক্ষের বক্তব্য তুলে ধরেন এই প্রসিকিউটর। হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার বক্তব্যের কথোপকথন বিষয়টা AI জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। AI জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে দুজনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক যে কথা বলেছেন, সেগুলা তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। তিনি বলেন, 24-এর 17 জুলাই গুলি করার মতো পরিস্থিতি না হলেও ডিএমপি কমিশনার সেই নির্দেশ দিয়েছিলেন। আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন, সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। কাজেই এই নির্দেশটা পরিকল্পিতভাবেই দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে 22 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে আগুন নেভানোর সময় দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গেছেন। বিকেল 3টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শামীমের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। 3 সন্তানের জনক শামীমের বাড়ি নেত্রকোনায়। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিসের সদর দপ্তরে তার জানাজা হওয়ার কথা রয়েছে। সোমবার টঙ্গীর সাহারা মার্কেটের রাসায়নিকের একটি গুদামে আগুন নেভাতে গিয়ে শামীম সহ আরও 4 জন কর্মী দগ্ধ হন। বর্তমানে আরও 3 জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের 40% বেশি দগ্ধ হওয়ায় সবাই আশঙ্কাজনক। টাকা দিলেই মিলবে যে কোনো বাহিনীতে চাকরি, দিতে হবে 5 থেকে 12 লাখ টাকা, এমন এক চক্রের হোতাসহ 4 জনকে সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার পর এমন তথ্য দিয়েছে র্যাব। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীকে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে যাওয়ার পর র্যাব এর জালে ধরা পড়ে তারা। সাধারণ চোখে যে কারোরই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত মানুষ, তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ। সিসিটিভি ফুটেজে টুপি মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল। নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে। বাহিনীর পোশাক পরেও নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ছবি আপলোড করে।
মিরপুরের একটি হোটেলে নিজের সেই পরিচয় ব্যবহার করে দুই ভুক্তভোগীকে নিয়ে যায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে। সেখানেই হয় টাকার লেনদেন। এমন কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মাঠে নামে র্যাব। নজরে রাখা হয় তাদের প্রতিটি পদক্ষেপ। অবশেষে এক ভুক্তভোগীকে অনুসরণ করে হাতে নাতে গ্রেপ্তার করা হয় চক্রকে। কয়েকজন ভুক্তভোগী জানান তাদের অভিজ্ঞতা। কন্ট্যাক্ট মানে চাকরির জন্য, বুঝেছেন? কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? কন্ট্যাক্ট তো বলেছিল 6 লাখ 7 লাখ। গত রাত্রে ঢাকাতে নিয়ে এসে 30,000 টাকা নেয়। 30,000 টাকা নিয়ে মেডিকেল করাই। মেডিকেল শেষে আজকে ভোরে চিটাগাঙে মাঠ ছিল, সেখানে মাঠ কমপ্লিট করার পরে বাকি টাকাটা তারা নিবে। ভাইয়ের সাথে কথাবার্তা বললো যে আপনার অ্যাপার্টমেন্ট কার্ড দেবো, ইনশাল্লাহ চাকরি হবে, টাকা দিতে হবে, অ্যাপার্টমেন্ট কার্ড দেবো, তখন আপনি 6 লাখ টাকা দেবেন, আর 6 লাখ টাকা পরে দেবেন। মিরপুরে র্যাব 4 সংবাদ সম্মেলনে জানায়, লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই প্রতারক চক্রের 6 সদস্যকে ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। বিভিন্ন লোকাল এজেন্ট ওরা নিয়োগ করে। এই লোকাল এজেন্টদেরকে নিয়ে ওরা মাঠে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসে এবং পরবর্তীতে ওই এজেন্টদের মাধ্যমে এবং আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তারা এই বিশেষ করে যারা মাঠ পরীক্ষায় বাদ হয়ে যায় বা মাঠ পরীক্ষা দিতে আসে, বাইরে দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, এদের মোবাইল নম্বরগুলো এরা সংগ্রহ করে ফেলে। তবে বিভিন্ন বাহিনীর পরিচয় দিলেও কেউই কখনো কোনো বাহিনীতে যুক্ত ছিলেন না বলেও নিশ্চিত করে র্যাব। মেজর সোহেল, তার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বা এর কোনো সম্পর্ক নেই। অন্যান্য ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই, সময় এসেছে এই সংঘাত বন্ধ করার। এ সময় ফিলিস্তিন ইস্যুতে জোর দিয়ে আরও বলেন, দুটি রাষ্ট্র তৈরির মাধ্যমে ওই এলাকায় শান্তি আসবে। ফ্রান্সের পাশাপাশি একই সিদ্ধান্ত জানিয়েছে অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো। তবে এই বৈঠক বর্জন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর এবার হংকংয়ের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন রাগাসা। চীনের আবহাওয়া বিভাগ বলছে, টাইফুনটি 220 কিলোমিটার বেগে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। এতে গুয়াংডং ও হংকং জুড়ে বইছে বৃষ্টিসহ ঝোড়ো বাতাস। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলটির সব স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান। একই সাথে 2 দিনের জন্য বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। উপকূলীয় অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় 4 লাখ বাসিন্দাকে। পর্যটক ও স্থানীয়দের চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এর আগে রবিবার ঝড়টি আছড়ে পড়ে ফিলিপিন্সের কাগায়ান প্রদেশের ক্যালায়ান দ্বীপে। ভারী বৃষ্টিসহ ঝোড়ো বাতাসে কোথাও কোথাও দেখা দিয়েছে জলবদ্ধতা ও ভূমিধস। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।